দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটেক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটেক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। আজকের আলোচনা প্রাকৃতিক কৃষিতে জৈব উপচারের উৎপাদন ও ব্যবহার। আলোচনা করবেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর মণিদীপ্ত সাহা। আলোচনাটি শুনবেন কৃষি সংক্রান্ত ঘোষণার পর। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের ২৮ জুন ২০২৩ সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন
বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। আপনি শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা। আর আজকের আলোচনা প্রাকৃতিক কৃষিতে জৈব উপচারের উৎপাদন ও ব্যবহার। আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মণিদীপ্ত সাহা, যিনি শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিশেষজ্ঞ। নমস্কার মণিদীপ্ত। নমস্কার। তো এই যে প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে জৈব উপচারের উৎপাদনটা কিভাবে করা হবে বা ব্যবহার কিভাবে করা হবে, আমরা তো নিশ্চয়ই ধাপে ধাপে শুনবো। তবে শুরুতেই আপনি প্রাকৃতিক কৃষি যেটা, সে বিষয়ে যদি একটু বলেন। হ্যাঁ, নমস্কার। আমরা আমাদের ভারতবর্ষের কৃষি
কে যদি আমরা বিবেচনা করি, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে সবুজ বিপ্লবের পর রাসায়নিক যে কৃষিজ উপাদান সেইগুলো, যেমন সার, কীটনাশক, এগুলোর ব্যবহার আমরা বাড়িয়েছি আমাদের উৎপাদন বাড়ানোর জন্য, এবং সাথে সাথে অত্যাধুনিক যন্ত্রপাতি বা কৃষি পরিচর্যা পদ্ধতি এইগুলোকেও আমরা ধীরে ধীরে আমাদের চাষ ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করেছি, এবং এগুলোর ফলে আমাদের উৎপাদন ঠিকই বেড়েছে। কিন্তু যেটা ঘটেছে সেটা হলো উৎপাদন বাড়বার সাথে সাথে মাটির স্বাস্থ্য এবং তার যে উৎপাদনশীলতা, ফসলের গুণগত মান, কৃষির সাথে যে জড়িত বাস্তুতন্ত্র যেগুলো রয়েছে এবং কৃষি খরচ, এই সবগুলোরই কিন্তু একটা ব্যাপকভাবে ক্ষতি ঘটেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের আজকের দিনে প্রাকৃতিক কৃষি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে চলেছে। তো এই প্রাকৃতিক কৃষিটা কি, যদি আমি একটু সংক্ষেপে বলি, প্রাকৃতিক কৃষিটা হলো এমন একটা ব্যবস্থাপনা বা কৃষি পদ্ধতি যেখানে প্রাকৃতিক সম্পদকে আমরা কাজে লাগাবো। আমাদের কৃষির চারপাশে যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেইগুলোকে কাজে লাগিয়ে আমি ফসল উৎপাদন করব, কিন্তু এই ফসল উৎপাদন করবার ক্ষেত্রে আমাদের এই যে কৃষিকাজের বাস্তুতন্ত্র, অর্থাৎ তার মধ্যে রয়েছে মাটি, জল, বাতাস, ফসল, গবাদি পশু, মানুষ, এদের সবার মধ্যে একটা সুসাম্যাবস্থা রেখে আমাদের কৃষিকাজটা হবে। একদমই। এবং এই পদ্ধতিতে কৃষিকাজ বাস্তুতন্ত্রের প্রতিটি উপাদান, প্রতিটি উৎপাদক এবং যে গ্রহীতা, এদের মধ্যে একটা পারস্পরিক আদান প্রদানের ভিত্তি থাকবে, যে ভিত্তিটা একটা সুসাম্যাবস্থায় থাকবে, কেউ কারোর ক্ষতি করবে না। এই রকম একটা ভিত্তিতে আধারিত সমন্বিত স্থিতিশীল চাষ পদ্ধতিটাই হলো প্রাকৃতিক কৃষি। এবং এই প্রাকৃতিক কৃষিতে আমাদের ব্যবহারযোগ্য যে জিনিসপত্র রয়েছে সেগুলোর মূল উপাদান হবে আমাদের চারপাশে পাওয়া যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেইগুলোই। তো সেই সম্পদগুলো কি কি এবার যদি একটু বলেন। হ্যাঁ, আমি যেটা প্রথমেই বললাম, এই প্রাকৃতিক কৃষির যে মূল ভাবনাটা সেটা কিন্তু আমাদের এখানকার নয়, একজন জাপানি দার্শনিক ছিলেন মাসানোবু ফুকুওকা, ওনার ভাবনা পদ্ধতি বা ওনার দর্শনে এই কৃষিকাজটা, যেটা মূলত যে আমাদের বাইরের কিছু জিনিস আমরা ব্যবহার করব না। বাইরের বলতে আমার এই যে কৃষিজ বাস্তুতন্ত্র বা প্রকৃতি, এর বাইরের কিছু জিনিস আমরা ব্যবহার করব না। এবং এই যে আমি প্রথমেই বললাম যে সাম্যাবস্থা, সবার মধ্যে এই সাম্যাবস্থাটা বজায় রেখে আমাদের পুরো কৃষিকাজটা চলবে। মানে প্রাকৃতিক জিনিস দিয়েই আমাকে ব্যবহার করতে হবে। এবং সেখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন আমার এই কৃষির সাথে সম্পর্কিত যে যে জায়গাগুলো রয়েছে, মানুষ, প্রাণী, উদ্ভিদ, জল, বাতাস, পরিবেশ, এই যা যা রয়েছে সবার মধ্যে কিন্তু সুসম্পর্কটা বজায় থাকবে, কেউ কারোর কোনো রকম ভাবে ক্ষতি করবে না। এটা খুব সহজ ভাষায় এর হচ্ছে ভিত্তিটা। এই যে ভিত্তির তো 4টে পয়েন্টও আছে, হ্যাঁ, সেগুলো যদি একটু বলেন। প্রাকৃতিক কৃষির যে মূল ধাপ আমরা যদি বলি, তাহলে সেই মূল ধাপের মধ্যে আমার প্রথমেই থাকছে যে বীজামৃত নামে একটি উপচার। আমরা এই প্রাকৃতিক কৃষিতে যা যা ব্যবহার করি সেগুলোকে আমরা উপচার বলে থাকি। তো প্রথমটি হচ্ছে বীজামৃত। বীজামৃতের লক্ষ্য হচ্ছে আমি যে ফসলটি ফলাতে চলেছি তার বীজটিকে শোধিত করা, কারণ এই বীজ শোধনের মাধ্যমেই আমরা কিন্তু আমাদের ফসলে যে পরবর্তীকালে যে রোগ পোকা সমস্যা যেগুলো হয় সেগুলোকে আমরা মানে ব্যাপকভাবে তার হ্রাস করাতে পারি, কমিয়ে দিতে পারি। শোধনের জন্য বীজামৃত। দ্বিতীয়ত হচ্ছে জীবামৃত। এর মধ্যে এমন কিছু গুণ রয়েছে যেটা মাটির যে জৈব বাস্তুতন্ত্র তাকে উজ্জীবিত করতে পারবে। মাটির মধ্যে থাকা জীবাণুতন্ত্র বা সেই বাস্তুতন্ত্র, জীবাণুকুল, তো তাদেরকে উজ্জীবিত করাটা কিন্তু আমাদের প্রাথমিক কাজ, তবেই আমার মাটির উর্বরতা বাড়বে। তো এই জীবামৃত হচ্ছে দ্বিতীয় একটি উপচার, যেটার সাহায্যে আমরা প্রাকৃতিক কৃষিকাজকে দাঁড় করাই। তৃতীয়ত হচ্ছে আচ্ছাদনা, অর্থাৎ আমি আমার মাটিটিকে ঢেকে রাখবো, যেটাকে আমরা আমাদের মালচিং বলে থাকি। অর্থাৎ আমার এই মাটিটাকে যদি আমি ঢেকে রাখতে পারি তাহলে কিন্তু মাটির অনেক রোগ সমস্যা দূর হয়, মাটির উর্বরতা শক্তি বজায় থাকে, তার যে উৎপাদনশীলতা সেটা বজায় থাকে, আগাছা দমন হয় এবং সাথে সাথে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। অনেক রকম কাজ করে। তো এই মালচিং বা আচ্ছাদনা পদ্ধতি হচ্ছে আমাদের এই প্রাকৃতিক কৃষিকাজের একটা 3 নম্বর স্তম্ভ। আর চতুর্থ স্তম্ভ হচ্ছে আর্দ্রতা বজায় রাখা বা ওয়াপসা।
অর্থাৎ মাটির মধ্যে আমি যদি পর্যাপ্ত বায়ু চলাচলের অবস্থাটা এবং আর্দ্রতাটা বজায় রাখতে পারি, তাহলে কিন্তু আমার এই মাটির মধ্যে যে জীবাণুকুল রয়েছে তাদের কার্যকারিতা বেড়ে যায়। আর এই জীবাণুকুলের কার্যকারিতা বেড়ে যাওয়ার যেটা ফল, সেটা হলো গাছের খাদ্যের যোগান বেড়ে যাওয়া। তাহলে আমি ফসলের উৎপাদন বাড়িয়ে ফেলতে পারবো, মাটির উর্বরতা বেড়ে যেতে পারবে। তাহলে এই চারটে আমি যে বললাম, বীজামৃত, জীবামৃত, মালচিং বা আচ্ছাদনা এবং ওয়াপসা বা আর্দ্রতা, এই চারটি ধাপ হচ্ছে আমাদের প্রাকৃতিক কৃষির মূল ভিত্তি। এই যে প্রাকৃতিক কৃষির যে আপনি চারটে যে ধাপের কথা বললেন, মানে সেগুলো করতে গেলে তো কৃষক বন্ধুদের প্রশিক্ষণ নিতে হবে অবশ্যই, প্রাথমিক ধারণাটা তাদের থাকতে হবে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু নিকটবর্তী কৃষি বিজ্ঞান কেন্দ্র তাদের জেলার বা বিভিন্ন যে গবেষণামূলক প্রতিষ্ঠান যারা রয়েছে প্রাকৃতিক কৃষি নিয়ে কাজকর্ম করছেন, এবং আমাদের দেশে কিন্তু প্রচুর কৃষি বিশেষজ্ঞকে মাস্টার ট্রেনার হিসেবে তাদেরকে তৈরি করা হয়েছে বা কৃষকদেরও তৈরি করা হয়েছে। তাদের কাছ থেকে পরামর্শগুলো তারা নিতে পারেন। কৃষক বন্ধুরা নিশ্চয়ই বাড়িতেই করতে পারবেন। অবশ্যই, যেগুলোর কথা বললেন প্রাকৃতিক কৃষির যে আমি প্রথম দুটো ধাপ বললাম, বীজামৃত এবং জীবামৃত, এটা তারা কিন্তু বাড়িতেই তৈরি করতে পারেন। এর সাথে সাথে আমি পরবর্তীতেও বলবো যে পঞ্চগব্য, শস্যগব্য, এই রকম নামেরও কিছু উপচার রয়েছে যেগুলো মাটির উর্বরতা বাড়াতে খুব সাহায্য করে। আচ্ছা, মানে আপনি যে চারটি পদ্ধতির কথা বললেন, এছাড়াও আরো অনেক কিছু রয়েছে, আমরা ধীরে ধীরে সেগুলোর আলোচনায় আসবো। যে বীজামৃত, জীবামৃতের কথা বললেন, সেগুলো কৃষক বন্ধুরা ঘরে বসে কিভাবে তৈরি করবেন? মাত্র কয়েকদিনের প্রশিক্ষণে এগুলো খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়। এবং এই যে জীবামৃত, বীজামৃত বা আমি পঞ্চগব্য, শস্যগব্যর নাম বললাম, এগুলোর যে উপাদান সেগুলো কিন্তু আমাদের চারপাশে পাওয়া যায়, প্রাকৃতিক উপাদান। মূলত গোবর, গোমূত্র, দুধ, চুন, ঘি, দুধ এবং বিভিন্ন গাছের পাতা, এইগুলোই হচ্ছে এর উপাদান। ফলে আমরা খুব সহজেই আমাদের চারপাশ থেকে এগুলো সংগ্রহ করতে পারবো। কিন্তু এই যে গোবর, গোমূত্র, দুধ বলছেন, তার মানে কৃষক বন্ধুদের গবাদি পশু থাকাটা বাঞ্ছনীয়। মানে গবাদি পশু থাকলে পরে এগুলো তারা খুব সহজেই বানাতে পারে। তবে এটা যেহেতু বানাতে গেলে প্রচুর পরিমাণের প্রয়োজন হয় না, ফলে তারা সংগ্রহ করেও বানিয়ে নিতে পারে। বেশ। তো বীজামৃত তৈরি করতে গেলে তাদের প্রয়োজন যেটা কাঁচা গোবর, গোমূত্র, দুধ আর চুন। এগুলোর একটি বিশেষ অনুপাত রয়েছে। যদি কাঁচা গোবর 5 কেজি, গোমূত্র 5 লিটার, দুধ 1 লিটার এবং চুন 250 গ্রাম মিশিয়ে 7 থেকে 10 দিন রাখলে বীজামৃত তৈরি হবে। এটি পুরোটাই করবে 100 লিটার জলে। এবং জীবামৃতের ক্ষেত্রেও ওই 100 লিটার উপচার বানাতে গেলে কাঁচা গোবর লাগবে 10 কেজি, গোমূত্র লাগবে 10 লিটার, গুড় লাগবে 2 কেজি এবং বেসন লাগবে 2 কেজি। এইগুলোকে মিশিয়ে সে যদি 7 থেকে 10 দিন রাখে, তাহলে জীবামৃত উপচার তৈরি হবে। এবং এক্ষেত্রে একটা সুবিধা হলো, এই জীবামৃত, বীজামৃত বা পঞ্চগব্য, শস্যগব্য, এগুলো যদি তারা বানায়, সেক্ষেত্রে কিন্তু এগুলো সরাসরি ব্যবহার করা যায় না, এগুলোকে জলের সাথে মিশিয়ে ব্যবহার করতে হয়। কেন? কারণ এর মধ্যে এতটা বেশি খাদ্যগুণ রয়েছে যে সেটা সরাসরি ব্যবহার করলে লাভের থেকে একটু ক্ষতি হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু জলের সাথে মিশিয়ে, কোনো কোনো ক্ষেত্রে 1 ভাগের সাথে 100 ভাগ মিশিয়ে আমরা এগুলো ব্যবহার করব। মানে পরিমাণটা কম লাগছে। ফলে আমাদের হয়তো চাষি বন্ধুদের মনে হতে পারে যে দুধ বা বেসন বা গুড় হয়তো অনেকটা লেগে যাচ্ছে, কিন্তু সেটা নয়। তারা যদি অল্প পরিমাণ বানায়, সেটাই কিন্তু জলের সাথে আরো যখন লঘু করে নিচ্ছে, সেটা পরিমাণে বেড়ে যাচ্ছে। আচ্ছা, ধরুন একটু বেশি করে বানালেন, সেটা কতদিন সংরক্ষণ? আমাদের গবেষণায় দেখা গেছে মোটামুটি 20 থেকে 25 দিন অবধি এটাকে রেখে দেওয়া যেতে পারে, তারপর তারা ব্যবহার করতে পারেন। কিন্তু কতদিন পর পর ব্যবহার করতে হয়? ব্যবহার করার ক্ষেত্রে আমাদের ফসলের সাথে সাথে তার পরামর্শ নিতে হয়। সাধারণত 15 দিন অন্তর অন্তর একে আমরা ব্যবহার করতে পারি। মানে আমি বলছি, ধরুন বীজামৃত, যে বীজটা শোধন করবেন তার জন্য ব্যবহার করলেন, এবার অতিরিক্ত হয়ে গেলে সেটা তারা রেখে দিতে পারেন। পরবর্তীতে সেটা 20-25 দিনের মধ্যে তারা ব্যবহার করে নিলেন আবার। আর যদি তারা ব্যবহার না করতে পারেন, এই উপচারগুলো কিন্তু মাটির জন্য খুব লাভজনক। ফলে তারা যদি আবার সেটা সেচের জলের সাথে মাটিতে দিয়ে দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাটির মধ্যে, আমি যে বারবার বলছি যে জীবাণুকুল বা অণুজীবের যে বংশ, বাস্তুতন্ত্র, সেটা কিন্তু উজ্জীবিত হবে। তাদের কার্যক্ষমতা আরো উদ্দীপিত হবে, বেড়ে যাবে। ফলে কিন্তু আমি ওইটা যেমন একবার বীজের ক্ষেত্রে ব্যবহার করলাম, আবার মাটির উর্বরতা বাড়াতেও ব্যবহার করলাম। পঞ্চগব্য, শস্যগব্য, এইগুলো আমরা জমিতেও যেমন ব্যবহার করতে পারি, আবার সাথে সাথে কিন্তু আমরা গাছে স্প্রে
করলেও আমরা কিন্তু বেশ ভালো রকম লাভ পেতে পারি। আচ্ছা। গাছের পুষ্টি বাড়ে, গাছের পাতার যে সবুজ অংশের যে বৃদ্ধি সেটা হয়, তাদের যে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সেইগুলো বৃদ্ধি পায় যে কোনো গাছের ক্ষেত্রে। ফলস্বরূপ এইগুলোর ব্যবহারে কিন্তু আমরা রাসায়নিক সারের ব্যবহার যেমন একদিকে কমাতে পারছি ধীরে ধীরে, এবং সাথে সাথে আমাদের গাছের পুষ্টিটাকেও কিন্তু আমরা সুনিশ্চিত করতে পারছি। এরপরে আসছে মালচিং পদ্ধতি। মালচিং এর সুবিধা কি, আমাদের এই যেটা নোনা জায়গার মাটি, সেইখানে কিন্তু মাটি থেকে জল বেরিয়ে যাওয়াটার জন্য কিন্তু মাটিতে নোনার সমস্যা বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু এমন কোনো পরিচর্যা পদ্ধতি নেই যেটা খুব সহজে কার্যকরী হবে নোনা কমাবার জন্য। কিন্তু এই মালচিং বা আচ্ছাদনা যে পদ্ধতিটা, এইটা প্রাকৃতিক কৃষিতে কিন্তু ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ। এইটা দেওয়ার ফলে কি ঘটলো, মাটির একদিকে যেমন তাপমাত্রা এবং আর্দ্রতা দুটোই সংরক্ষিত হলো, ফলে মাটির যে অণুজীব তন্ত্র তারা আগের থেকে বেশি কাজ করলো, সেই যে মাটিতে খাদ্যের ঘাটতি ঘটলো না, ফলে গাছ তার সঠিক সময়ে সঠিক পুষ্টিটা পেল। মাটিতে যে জল বা সেচের ব্যবহার সেটা আগের থেকে কমিয়ে দেওয়া গেল, ফলে আমার তার পেছনে যে খরচ বা অতিরিক্ত জলের যে অপব্যবহার সেটা আমরা কমাতে পারলাম। অতিরিক্ত যে নজর দেওয়া, হ্যাঁ, সেটা অনেকটা কমে গেল। এবং সাথে সাথে ব্যাপকভাবে আগাছা দমনের কার্যকারিতা রয়েছে, যেটা কৃষক বন্ধু তাদের বেশ পরিমাণ খরচ হয়ে যায়, তাদের কাছে একটা দুশ্চিন্তার কারণ। তো সেই আগাছার দমনটাও ঘটে গেল। তাহলে এই মালচিং বা আচ্ছাদনা এটা কিন্তু আমরা বিভিন্ন জিনিস দিয়ে দিতে পারি। আমাদের যে চারপাশে পড়ে থাকা আগাছা রয়েছে সেগুলোকে তুলে নিয়ে কিন্তু আমরা আচ্ছাদনার কাজ করতে পারি। আমাদের গ্রামে প্রচুর পরিমাণ কলা গাছ থাকে যার পাতাটা আমরা সেভাবে ব্যবহার করি না, সেগুলো আচ্ছাদনার কাজ করতে পারি। পুরনো খড় আচ্ছাদনার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমরা প্লাস্টিক মালচিং এরও রয়েছে, বা পাট তন্তু থেকে তৈরি শীট পাওয়া যায়, সেগুলোও কিন্তু আচ্ছাদনার কাজে ব্যবহার করা যায়। আচ্ছা, এই মালচিং পদ্ধতিটা মূলত কোন চাষের ক্ষেত্রে ব্যবহার? মূলত সবজি চাষ বা ফল চাষের ক্ষেত্রে এটা ব্যবহারযোগ্য, করলে আমরা ভালো লাভ পাবো। তো সেই ক্ষেত্রে আমরা যদি আচ্ছাদনাগুলোর কাজ করে থাকি তাহলে কিন্তু আমার মাটির আর্দ্রতা তাপমাত্রা বজায় থাকবে, মাটির ক্ষয় কম হবে, মাটির উর্বরতা বাড়বে, তার যে জীবাণুকুলের কার্যকারিতা বাড়বে, খাদ্যের যোগানটা বাড়বে। তো আমরা অনেক লাভ এই আচ্ছাদনা থেকে পেয়ে থাকি। বেশ। আর আর্দ্রতা বজায় রাখার জন্য আপনি একটা পয়েন্ট বলছিলেন। হ্যাঁ, মাটির আর্দ্রতা বজায় রাখতে পারলে আমার অনেকগুলো লাভ হয়। যেমন নোনা জায়গায় সেই নোনা সমস্যাটা অনেক কমে যায়, কারণ জল বাষ্পীভূত হয়ে বেরিয়ে যেতে পারে না, ফলে নুনের আধিক্যটা ঘটে না, ফলে শিকড় সুরক্ষিত থাকে। সাথে সাথে আমার ওইখানে সেচের জলের পরিমাণটাও কম লাগলো, এবং মাটিতে যখনই বাতাস এবং জল সঠিক পরিমাণে মাটির মধ্যে রইল, ফলে গাছের কিন্তু যে তার শিকড়ের মাধ্যমে যে জলের যোগান, খাদ্যের যোগান বা খাদ্যের যে ফ্লো, সেইগুলো কিন্তু সুনিশ্চিত হলো। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি চাষ করতে গেলে আমাদের কৃষক বন্ধুদের মূল যে যে জিনিসগুলোর দিকে নজর দিতে হয় সেগুলো শুনলাম, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে যে রোগ পোকা দমন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি যে প্রাকৃতিক কৃষির কথা বলছেন, তো সেখানে এমন কিছু উপচার আছে যেটা কিনা রোগ পোকা দমন করে? অবশ্যই। প্রাকৃতিক কৃষির ব্যাপ্তিটা এতটাই বেশি, সে মাটির স্বাস্থ্য রক্ষা, গাছের স্বাস্থ্য রক্ষা সব দিকেই তার নজর রয়েছে। যেহেতু এটা প্রকৃতির সাথে একেবারে সুদৃঢ়ভাবে তারা যুক্ত হয়ে রয়েছে এই প্রাকৃতিক কৃষি পুরো ব্যবস্থাপনাটা। তো প্রাকৃতিক কৃষিতে আমাদের বিশেষ কিছু উপচার রয়েছে, যেগুলোর মধ্যে একেবারে নাম না করলেই যেগুলো নয়, যেমন নিমাস্ত্র, অগ্নেয়াস্ত্র, কুনাপাজালা, বীজ সঞ্জীবনী, পদ সঞ্জীবনী, এই জিনিসগুলো যেগুলো রয়েছে এইগুলোও কিন্তু আমরা খুব সহজে বাড়িতে তৈরি করতে পারি। সেগুলো তৈরি করে আমরা যদি নিয়মিতভাবে এই উপচারগুলো আমাদের গাছের রোগ পোকা দমন বা শোধনের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের আগের তুলনায় রোগ পোকার আক্রমণ এবং গাছের যে স্বাস্থ্যের অবনতি সেগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে। নামগুলো আপনি বলছেন, তবু একটু কি কি উপচার লাগে? আমি খুব সংক্ষেপে যদি বলি, নিমাস্ত্রর ক্ষেত্রে আমরা নিম, মূল উপাদান নিম। তো 5 কেজি নিম পাতা, 5 লিটার গোমূত্র, 1 কেজি গোবর, এবং এই পুরো জিনিসটিকে 100 লিটার জলের মধ্যে নিয়ে আমরা যদি পচিয়ে তৈরি করি, তাহলে এইটাকে আমরা কীটনাশক হিসাবে ব্যবহার করতে পারবো। আগ্নেয়াস্ত্রর ক্ষেত্রে 20 লিটার গোমূত্র, 1 কেজি তামাক পাতা, 500 গ্রাম রসুন, 500 গ্রাম লঙ্কা, 5 কেজি নিম পাতা, এই পুরো জিনিসটিকে 100 লিটার জলের মধ্যে নিয়ে আমরা আগ্নেয়াস্ত্র তৈরি করতে পারি। এর সাথে সাথে রয়েছে যে কুনাপাজালা। কুনাপাজালার ক্ষেত্রে আমরা কাঁচা গোবর 5 কেজি, গোমূত্র 3 লিটার,
প্রাণীজ দেহাংশ অর্থাৎ এই যে মাছ, মাংস, বিভিন্ন যে অবশিষ্টাংশ রয়েছে সেইগুলো 3 কেজি, মাটি 1 মুঠো, আমার জমির মাটি, এবং কুঁড়ো 500 গ্রাম নিয়ে আমরা যদি মিশিয়ে রেখে দিই তাহলে 15 দিনের মধ্যে এই কীটনাশকটি তৈরি হয়ে যাবে। আচ্ছা, পদ সঞ্জীবনীর ক্ষেত্রেও দেখা গেছে যে চাল ধোয়া জল যেটা 100 লিটার, কাঁচা গোবর 10 কেজি, গোমূত্র 10 লিটার, মাটি 1 মুঠো, গুড় 1 কেজি এবং চুন 100 গ্রাম, এটা নিয়েও আমরা যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে এটা গাছের যেমন সুষম বৃদ্ধি ঘটায়, আবার কিছু ক্ষেত্রে রোগ পোকারও দমন করে। তাহলে এই জিনিসগুলো নিয়ে আমরা যদি আমাদের কৃষিকাজকে আরো সুদৃঢ় করি, আরো উন্নত করি, তাহলে আমাদের কিন্তু মাটির যে বাস্তুতন্ত্র, আমাদের শারীরিক যে ভালো থাকাটা, আমাদের যে গবাদি পশু রয়েছে, আমাদের যে জীব জগৎ প্রাণীকুল রয়েছে তাদের ভালো থাকাটা, এগুলো সবগুলো সুনিশ্চিত হয়। তো প্রাকৃতিক কৃষির উপরে কতটা আপনারা ভরসা যোগাতে পারছেন আমাদের কৃষক বন্ধুদের মধ্যে? সারা দেশ জুড়ে প্রাকৃতিক কৃষিকে আরো কৃষকের কাছে নিয়ে যাবার যে পরিকল্পনা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, তার মধ্যে ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং যে প্রকল্পটি নেওয়া হয়েছে সারা দেশ জুড়ে, যেতে কৃষকরা এই বিষয়ে আরো বেশি করে জানতে পারেন এবং এর যে লাভ, সেই লাভের ব্যাপ্তিটা সম্পর্কে তারা যাতে আরো বেশি সচেতন হতে পারেন, তার জন্য বিভিন্ন প্রয়াস কৃষি বিজ্ঞান কেন্দ্র, আমাদের ICAR এর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতিনিয়ত করা হচ্ছে। তো আপনারা সরাসরি নিশ্চয়ই কৃষক বন্ধুদের কাছে গিয়ে তাদেরকে হাতে কলমে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদেরকে প্রদর্শনী করে দেখানো হচ্ছে যে এই প্রাকৃতিক কৃষির মাধ্যমে তারা কিন্তু তাদের কৃষি খরচ কমিয়ে আনতে পারেন, উৎপাদনকে বাড়াতে পারেন, এবং আগামী দিনের জন্য আমাদের যেটা সাস্টেনেবল এগ্রিকালচার, যেটাকে আমরা বলি সুস্থিত কৃষি দীর্ঘস্থায়ী রূপে, তাহলে সেইটার দিকে কিন্তু তারা খুব সহজে এগিয়ে যেতে পারবেন। তো সেই সচেতনতা প্রচারের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে কৃষকরা এখন বেশি বেশি করে এইটা সম্পর্কে তারা আগ্রহ প্রকাশ করছেন এবং তারা তাদের চাষ পদ্ধতির মধ্যে এইগুলোকে অন্তর্ভুক্ত করছেন এবং ধীরে ধীরে আগামী দিনে হয়তো তারা আরো বেশি করে করবেন এবং তাদের সেই ক্ষেত্রে কিন্তু তারা অনেক লাভের জায়গাটা তারা আগে থেকে তুলে আনতে পারবেন। এবং এর যে ফলনটা হবে সেটাও তো বেশ প্রাকৃতিক উপাদানগুলো, শরীরের পক্ষেও যথেষ্ট ভালো। প্রাকৃতিক উপাদানগুলো যখন ব্যবহার করা হচ্ছে, তো সেক্ষেত্রে আমার যে ফসলের গুণগত মান, সেইগুলো তো অবশ্যই আগের থেকে বর্ধিত হবে এবং সেক্ষেত্রে চাষি ভাইরা তো দামটা পাবে, জৈব উৎপাদন হিসেবে তারা দামটা পাবেন। এবং এইগুলোর ক্ষেত্রে যে প্রাকৃতিক উপাদান ব্যবহার করার ফলে যে দূষণের কথা আমাদের বারবার আমাদের মাথায় আসে বা যেটা নিয়ে আমরা সবাই দুশ্চিন্তায় ভুগি, তো সেই সব দূষণের যেহেতু কোনো উৎসই এখানে থাকছে না, ফলে আগামী দিনে কিন্তু এই প্রাকৃতিক কৃষিজাত ফসলের যে দাম বা চাহিদা সেটা কিন্তু অনেকাংশেই বাড়বে। একদমই, কারণ আমাদের কৃষক বন্ধুরা যারা রয়েছেন প্রত্যেকের তো উদ্দেশ্য এটা হওয়া উচিত যে শুধুমাত্র ফলন বেশি বেশি ফলবে তা নয়, আমাদের প্রকৃতি রয়েছে তার সাথে ভারসাম্য বজায় রাখতে হবে, তাকে সুস্থ রাখতে হবে, মাটির স্বাস্থ্য বজায় রাখতে হবে। তাহলেই হয়তো আমরা আগামী যে প্রজন্ম তাকে আমরা একটা সুন্দর কৃষির যে একটা বাতাবরণ, সেই জায়গাটা আমরা তাদেরকে দিতে পারবো। একদম সেই লক্ষ্যেই পৌঁছানোর জন্যই আপনি যেটা বলছেন যে আমাদের সরকারি যে মিশন রয়েছে, ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং এর কথা আপনি বলছিলেন, যে সেক্ষেত্রে আমরা কৃষকদেরকে বারবার অনুরোধ করব, আপনারা আপনাদের যতটা কৃষিকাজ রয়েছে তার একটা অংশ প্রাকৃতিক কৃষির মাধ্যমে নিয়ে আসুন এবং সেটাকে ধীরে ধীরে একটু বর্ধিত করবার চেষ্টা করুন, যাতে আগামী দিনে এই রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক এইগুলোর ওপর নির্ভরতা অনেকটা কমানো যায় এবং আমাদের নিজেদের স্বাস্থ্য, আমাদের প্রকৃতির স্বাস্থ্য, এগুলোকে ভালো রাখা যায়। একদম আশা করি আমাদের কৃষক বন্ধুরাও চেষ্টা করছেন এবং আরো বেশি বেশি করে চেষ্টা করবেন। এইভাবে প্রাকৃতিক কৃষিতে দেখা যাবে হয়তো পুরোটাই তারা ভরসা করে চাষ করছেন। অবশ্যই এই শুভকামনা তো রয়েছে আমাদের পক্ষ থেকে। আজকে এই যে প্রাকৃতিক কৃষিতে জৈব উপচারের উৎপাদন ও ব্যবহার এ বিষয়ে আলোচনা করলেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিশেষজ্ঞ ডক্টর মণিদীপ্ত সাহা। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। শুনতে থাকুন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ।
ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার।